কেন আমার সঙ্গে ছবি তুলতে অসুবিধা? আমি কালো বলে? সানায়া মেকি রাগ দেখিয়ে বলল। আপনি কালো কোথায়? আপনি তো উজ্জ্বল শ্যামলা। পুরুষ মানুষ ধবধবে সাদা ভালো লাগে না। আপনার গায়ের রং একদম পারফেক্ট। তোমার থেকে তো আমি কালো। ভালো হয়েছে। আপনার চালাকি বুঝি। নিজের নামে বানিয়ে বলে আমার থেকে প্রশংসা শুনতে চাচ্ছেন? আপনি নিজেই জানেন আপনি সুন্দর। চলুন। আরাফ হাসলো। আসলেই তার বউ চালাক। চলো। পরের দিন সকাল। তুই এখন আমাকে এসব জানাচ্ছিস? এত কিছু হয়ে গেছে বাড়িতে, আর তুই আমাকে আজ জানাচ্ছিস? ভেবেছিলাম নিজের সবকিছু সামলে উঠতে পারবো, কিন্তু এখন তো সবকিছু আমার হাতের বাইরে। মা রাগ করে মামা বাড়িতে চলে গিয়েছে। কেউ না জানুক, আমি জানি মা আমার ওপর অভিমান করেছে। আমি তো মানুষটাকে চিনি নাকি? সানায়া তাকিয়ে দেখলো আরাফ এখনো ঘুমোচ্ছে। বোনকে বলল, টেনশন করিস না, আমি আসছি ও বাড়িতে। ওনাকে অফিসে যাওয়ার সময় নামিয়ে দিয়ে যেতে বলবো। তুই মামিকে দেখতো কোনোভাবে এ বাড়িতে আনতে পারিস কিনা। ওকে। শুনছেন আপনি? ঘুম ভেঙে তাড়াতাড়ি উঠুন তো। আরাফ ঘুম ভাঙা কণ্ঠে বলল, কিছু কি হয়েছে? সাত সকালে ডাকছো কেন? সকাল কয়টা বাজে আপনার কোনো ধারণা আছে? হুম হুম, না। অলরেডি 8টা বেজে গেছে, উঠুন এবার। আরাফের কোনো হেলদোল হলো না। আরামসে পাশ ফিরে আবারও বলল, 9টায় ডেকো। এখন আপাতত বিরক্ত করো না। গতকাল অনেক বিরক্ত করেছো। বিরক্ত আমি করেছি? হুম। মিথ্যাবাদী লোক। আরাফ আবদারের সুরে বলল, প্লিজ ম্যাডাম, ঘুম পাচ্ছে ভীষণ, ঘুমাতে দাও। ঠিক আছে, ঘুমান আপনি, আমি একাই যাচ্ছি। আরাফ ঘুমকে তাড়িয়ে চটজলদি চোখ মেলে তাকালো। কোথায় যাচ্ছো? সানায় রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যাচ্ছি নরকে। যাবেন? ধুর না, শ্বশুর বাড়ি হলে যেতাম। নরকে যাওয়ার ইচ্ছে হয়েছে, তুমি একাই যাও। বলে আরাফ আবার ঘুমানোর জন্য তৈরি হতে সানায় চেঁচিয়ে বলল। আপনি আর একটুও ঘুমাবেন না, উঠুন। না উঠলে কিন্তু। আরাফ চোখ মেলে তাকিয়ে দেখলো জল্লাদ বউ পানির জগ উঁচু করে নিয়ে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় তার দিকেই ছুটবে। এই ঠান্ডায় আপাতত সে দুবার গোসল করতে চাইছে না। খবরদার, পানি ছোড়ার সাহস একদমই করবে না। তাহলে গোসল শুধু একা আমি না, তোমাকেও করাবো। সানায়া জগ টেবিলে রেখে দিল। আপনি কেন বুঝতে চাইছেন না? আমি আজ ও বাড়িতে যাব। আপু কল করেছিল। আপনি অফিসে যাওয়ার আগে আমাকে নামিয়ে দিয়ে গেলেই হবে। উঠুন তাড়াতাড়ি। ও বাড়িতে যাওয়ার তাড়া না থাকলে জীবনেও আপনাকে ঘুম থেকে তুলতাম না। আরাফ হতাশ হয়ে বালিশে হেলান দিয়ে গান ধরল। ওগো বউ, তোমার দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? সানায়া চুল আঁচড়ানো বাদ দিয়ে বড় চোখ করে তাকালো তার দিকে। আজ চুবলো। সাত সকালে এই গান গাওয়া মানে কি? তুমি একটা সেলফিশ। আমাকে রেখে একা একাই ও বাড়িতে যেতে চাইছো। ভালো মন্দ সব তুমি একা খাবে। আমাকে সাথে নিলে অংশীদার একজন বেড়ে যাবে না? নিষ্ঠুর মহিলা। বলেই আরাফ বিছানা ছাড়লো। আমি ভালো মন্দ খেতে যাচ্ছি না। আর আপনি অফিস বন্ধ করে কোথাও এক মুহূর্তের জন্য যেতে চান না? অজুহাত দেখান, আমার কি দোষ? আরাফ পেছন থেকে বাহুডোরে বেঁধে নিল তাকে। কাঁধে নিজে থুতনি ঠেকালো। আয়নায় তাদের অসাধারণ প্রতিবিম্ব ফুটে উঠেছে। আহা বউ, রাগ করছো কেন? আমি তো মজা করে বলেছি। রেডি হও, আমি ফ্রেশ হয়ে আসছি। এইভাবে মুখ ভার করে বসে আছো কেন সামান্য একটা বিষয় নিয়ে? এটা সামান্য বিষয়? হ্যাঁ, আপনার কাছে তো সামান্যই মনে হবে। আচ্ছা, তাহলে কত সময় এভাবে অভিমান করে থাকবে? জানি না আমি। যে বোনকে আমি অলওয়েজ সবকিছু শেয়ার করেছি, পেটের কথা উগরে দিয়েছি, সে কিভাবে পারলো এমন একটা বিষয় আমার থেকে লুকাতে? আরাফ শার্টের হাতা গোটাতে গোটাতে সানায়ের পাশে বসলো। বোঝানোর ইঙ্গিতে বলল, মেয়েটার উপর শুধু শুধু রাগ করো না। ও এখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা এখন শুধুমাত্র ওই মেয়েটাই ভালো জানে। তারপর যদি এখন তুমি ছেলে মানুষের মতো রাগ করে বসে থাকো, ব্যাপারটা কি ভালো দেখায়? সানায়া বুঝলো আরাফের কথা। মন নরম হলো তার। বলল, আমার মনে হয় ও বাড়ি থেকে এভাবে রাগ করে আসা উচিত হয়নি, তাই না? হ্যাঁ, একদমই উচিত হয়নি। পরিস্থিতি ঠিক হোক, শায়লার মন ভালো হোক, তারপর তোমার যত ইচ্ছে বোনের উপর রাগ দেখিও। কিন্তু এখন অভিমান করে এভাবে বসে থেকো না। আর তাছাড়া শায়লা তো আমাদের অনেক হেল্প করেছে, আমরা কি তাকে হেল্প করব না? আপু কিভাবে হেল্প করেছে? আরাফ হাসলো। বলল, শুনতে চাও? হুম। এই যে আমি তুমি এক ছাদের নিচে বসবাস করছি, আমাদের সকল সমস্যার সমাধান সব কিছু হয়েছে শায়লার জন্য। ওই মেয়েটা তোমার সম্পর্কে তুমি কি চাও, তোমার অনুভূতি, এগুলো আমাকে না বললে আমি হয়তো কখনো এগুলো জানতে পারতাম না। আমরা আলাদা হতাম। একটু পরিষ্কার করে বলবেন আপু ঠিক কি বলেছে?
তুমি সেদিন খুব অসুস্থ ছিলে, তোমাকে হাসপাতালে নেওয়ার জন্য ফোন দিয়েছিল শাইলা। ফ্ল্যাশব্যাক। তোমার সাথে আমার কিছু কথা আছে আরাপ। বলুন। এখানে নয়, কথাগুলো তোমাকে জানানো অনেক জরুরি। তুমি তোমার সময় মতো আমাকে একটা টাইম জানিও। আমরা কোনো কফি শপে বসে এটা নিয়ে কথা বলবো। তোমার কি কোনো আপত্তি আছে? তারপরের দিন তোমাকে বাসায় নেওয়া হয়। ওই দিন বিকেলে শাইলার সঙ্গে কথা হয় আমার। বাসায় বা হাসপাতালে ও কথাগুলো আমাকে বলেনি, তুমি জেনে যাবে তাই তোমার অনুভূতিগুলো ও আমাকে জানায়। আরাপ, তোমরা কি মন থেকে সিদ্ধান্ত নিয়েছো তোমরা আলাদা হবে, ডিভোর্স দেবে একে অপরকে? হ্যাঁ। আচ্ছা আরাপ, কোনোভাবে এই সম্পর্কটাকে কি সুন্দর একটা নাম দেওয়া যাবে না? আপনি ঠিক কি বলতে চাচ্ছেন শাইলা, একটু পরিষ্কার করে বলবেন? আমি আজ এখানে এসেছি তোমাকে কিছু জানানোর জন্য। আমি জাস্ট কথাগুলো বলবো, তারপর তুমি সিদ্ধান্ত নেবে তোমরা আসলে কি চাও। শায়না আমার বোন, ওকে সব থেকে বেশি এই পৃথিবীতে আমি চিনি। ও না বলা অনেক কিছুই আমি বুঝি। আরাপ মেয়েটা ছোটবেলা থেকে অনেক চাপা। ও নিজের মধ্যে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, তবুও মুখ ফুটে কিচ্ছু বলবে না। আমি একমাত্র মানুষ যার কাছে ও নিজস্ব আবেগগুলো জমা রাখে। সহজভাবে বলি, ও তোমার মাই পড়ে গেছে, তোমার পরিবারের সঙ্গেও জড়িয়ে গেছে। তোমার পরিবার তোমাকে ছেড়ে আসার কথাও যখন আমাকে বলেছিল, ওর দু চোখে অধরে গড়িয়ে পড়া বাণীগুলো মিথ্যে ছিল না। জানি না এই 3 মাসে কখনো ওকে কাঁদতে দেখেছো কিনা। ওর চোখের পানি সহজে কেউ দেখতে পায় না। ও নিজের মধ্যে ভেঙে যাবে, অথচ কাউকে বুঝতে দেবে না ওর কষ্ট হচ্ছে, ও ভালো নেই। যতই তোমার সামনে তোমার সিদ্ধান্ত মাথা পেতে নিক না কেন, ও ডিভোর্সটা মন থেকে চায় না। ও তোমার সঙ্গে থাকতে চায় আরাপ। শায়না কখনো ওর অনুভূতি আগে প্রকাশ করবে না। কেন করবে না যদি জানতে চাও, তাহলে বলবো প্রত্যাখ্যান হওয়ার ভয়ে। ও অপমানিত হতে চায় না। তবে তুমি যদি একবার ওকে বোঝার চেষ্টা করো, তুমি বুঝতে পারবে ও বাইরে থেকে তোমাকে যতটা কঠোরতা দেখায়, ও একদমই তেমন নয়। ওর মনটা ভারী নরম। ও মন থেকে চায় তোমার সঙ্গে থাকতে, কিন্তু ওর জবান বলে ডিভোর্স দেবে। আরাপ, সত্যি বলতে আমি চাই না আমার বোনটা এভাবে কষ্ট পাক। তোমার কাছে অনুরোধ রইল, তোমার যদি কোথাও কোনো পিছুটান না থেকে থাকে, এই 3 মাসে মেয়েটার জন্য তোমার মনে কোথাও কোনো জায়গা তৈরি হলে এই মেয়েটাকে জীবন থেকে হারিয়ে যেতে দিও না। একটা সুযোগ তুমি ওকে তৈরি করে দিও। বর্তমান। কথাগুলো শেষ করে আরাফ তাকালো সানায়ার দিকে। মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। আরাফ আবারও বলল, তুমি একটা পচা মহিলা, তোমার অনুভূতি জানাওনি আমাকে। আচ্ছা, আমি এতটাই অবুঝ যে তুমি তোমার অনুভূতি জানালে তোমাকে অপমান করতাম? আমি কি অপদার্থ যে হীরা রেখে কাচের পেছনে ছুটব? আমি কি 18 বা 19 বছরের যুবক যে প্রাক্তনের জন্য হাত কাটবো, পা কাটবো, ঘুমের ওষুধ খাবো? আমি তা কখন বললাম যে আপনি অপদার্থ? তুমি বলবে কেন? আমি বলছি, শোনো, আজ আমিও একটা সত্যি কথা বলি। কি? আমি কখনোই অতীতে ফিরতে চাইনি। খারাপ অতীতটাকে জীবন থেকে হারিয়ে ফেলতে চেয়েছি অলওয়েজ। হ্যাঁ, সত্য যে আমি বিয়েটা কখনো মন থেকে করতে চাইনি। তবে বিয়ের পর ধীরে ধীরে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে চেয়েছি। তোমার মনে আছে, তোমার কাছে জিজ্ঞেস করেছিলাম আমি ডিভোর্স না দিলে আপনি কি করবেন? তুমি বলেছিলে আপনি না দিলেও ডিভোর্স আমি আপনাকে দিব। তোমাকে আরও বলেছিলাম আপনি চলে গেলে আপনার করা ঝগড়াগুলোকে মিস করব। তুমি উত্তরে বলেছিলে অভ্যাস পরিবর্তন হয়ে যাবে। আমি বুঝলাম তুমি হয়তো নিজে থেকেই থাকতে চাও না এই সম্পর্কে, আর আমিও জোর করে কোনো সম্পর্ক চাই না। হ্যাঁ, ওই 3 মাসে আমার শতবার মনে হয়েছে যদি দুজনের অনুভূতি সেম হয় তাহলে এই সম্পর্ক এগোবে। আর আমি যখন শাইলার থেকে সবকিছু জানতে পারলাম, তখন আমি নিজেই আগে তোমার কাছে অনুভূতি প্রকাশ করলাম। কারণ আমি এতটুকু শিওর ছিলাম তুমি আমাকে ফিরাবে না, কারণ সেম অনুভূতি তোমারও আছে। তাহলে রাগারাগি করে আমাকে চলে যেতে বলেছিলেন কেন বাড়ি থেকে? আরাফ মৃদু হাসলো, বলল, সেদিন আমার মেজাজ ভয়াবহ খারাপ হয়েছিল। কেন? তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি তাই। আমার কি দোষ? আমি কি জানতাম নাকি ওরা আপনার কাছ থেকে জমি নেয়ার জন্য আমাকে তুলে নিয়ে গিয়েছিল? আর আপনি অত টাকায় কেনা জমি ছেড়ে দেবেন শুধুমাত্র আমার জন্য? কেন? আমি কে আপনার? তুমি কে আমার সে কথা গত 1 সপ্তাহ থেকে বোঝোনি, নতুন করে বোঝাতে হবে? তখন তো বুঝিনি, এখন বুঝেছি। আরাফ এগিয়ে এলো। সানায়া দুহাত নিজের হাতে নিয়ে চোখে চোখ রেখে বলল, জীবনে চলতে গেলে অনেক কঠিন পরিস্থিতি আসবে। কখনো এই আমি নামক মানুষটার উপর থেকে বিশ্বাস হারিও না সানায়া। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু বিশ্বাসঘাতকতা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই।
পারবে না তুমি প্রমাণ করে দিতে। সবাই বিশ্বাস ভেঙে যায় না। সানায়া জাপটে ধরল আরাফকে, বুকে মাথা গুজে বলল, পারবো আমি, শুধু আপনি আগলে রেখেন আমাকে। আমি কখনো আপনার বিশ্বাস ভাঙবো না, আপনি আগলে নিয়েন আমাকে। আরাফ আদর্শ লব মাথায় হাত বুলিয়ে বলল, তোমাকে এভাবে মানায় না। তুমি ঝগড়া করবে, চঞ্চল থাকবে, এভাবে মনমরা একদমই ভালো লাগে না। মনে হয় তোমার থেকে তুমি নামক মানুষটা হারিয়ে গিয়েছো। উঠো। সানায়া মাথা তুলে তাকালো আরাফের দিকে। শায়লার সঙ্গে কথা বলো, ওকে সাপোর্ট দাও। সামান্য বিষয়ে রাগ করে থেকো না। আমাদের সম্পর্কের ভিত্তি করতে ওই মেয়েটাই সব থেকে বেশি হেল্প করেছে, আর তা অসময়ে তুমি তার পাশে থাকবে না? সানায়া তেতে উঠল, বলল, মোটেও ওর অসময় যাচ্ছে না, বরং ওর খুশির সময়। আম্মু তো মেনে নিয়েছে শোভন ভাইকে। শোভন ভাইকে আম্মু আব্বুর সবার পছন্দ হয়েছে। শুধু মামি ওর ওপর অভিমান করে তার ভাইয়ের বাড়িতে গিয়েছে। ওই বিষয়টা নিয়ে খুব আপসেট। তাছাড়া আর সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। বলো কি? শোভন তো এখন আমাকে কিছু বললো না। গুড নিউজটা আমাকে জানালো না শালা। বন্ধু থেকে ভাইরা হবে, ওকে ঝাড়বো এখন আমি। আমার ফোনটা কোথায়? দেখেছেন তো এখন কেমন লাগে? আপনার বন্ধু আপনাকে জানায়নি বলে আপনার রাগ হচ্ছে। তাহলে বুঝুন আমার ব্যাপারটাও সেম। মোটেও আমি রাগ করিনি বউ। আমি জাস্ট ওকে বকবো, এছাড়া আর কিছুই না। তোমার মতো গাল ফুলিয়ে বসে থাকবো না। আর ও বেচারার কথা আর কি বলবো? দেখা গেল ও নিজেই খুশি সামলে উঠতে না পেরে বেহুশ হয়ে গিয়েছে। তুমি জানো ও কত টেনশনে ছিল, মানবে কি মানবে না, ওদের সম্পর্ক পূর্ণতা পাবে কি না, এই বিষয়টা নিয়ে বেচারা বহুত প্যারা খেয়েছে। রাগ তো আমার আপনার উপর করার উচিত না? আহ, আমি আবার কি করলাম? আপনি সবকিছু জানতেন অথচ আমাকে একবারও বলেনি। আমি বেচারা নিজের ঘর সামলে উঠতে হিমশিম খেতে হচ্ছে, অন্যের বিষয়ে কি বলবো? আর তাছাড়া সত্যি কথা বলতে শোভন আমাকে নিষেধ করেছিল তোমার কিছু না বলতে। আমার থেকে জানলে তুমি কষ্ট আরো বেশি পেতে। শাইলা নিজে তোমাকে জানাবে বলে অপেক্ষা করছিলাম। ভালো হয়েছে, আপনারা সবাই সবকিছু একা একা জেনেই বসে থাকুন। আমাকে তো কারোর কোনো দরকার নেই। আমি কে যে আমাকে আপনারা সবাই সবকিছু বলবেন? আমার তো কোনো গুরুত্বই নেই। কথাগুলো শেষ করে সানায়া আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে ঘর ছাড়লো। পেছন থেকে আরাফ কয়েকবার ডাকলো, শুনলে তো? আরাফ নিজেই নিজেকে বলল, হায় রে মেয়ে মানুষ, তোমাদের বোঝা বড় দায়। এই ভালো, এই খারাপ, তোমাকে সামাল দিতে আমার ধৈর্য দরকার প্রচুর। মিনিট দুয়েক পর সানায়া আবারও তড়িৎ বেগে ঘরে ঢুকলো। আমার ফোনের টাকা শেষ, কল দেওয়ার মতো আর এক পয়সাও নেই। আপনার ফোনটা একটু দেন তো, কথা বলবো মামির সঙ্গে। আরাফ চুপচাপ নির্বিকার ভঙ্গিতে ইশারা করে দেখালো টেবিলের উপর রাখা ফোন। সানায়া দ্রুত হাতে ফোন তুলল। পাসওয়ার্ড? খেয়েছে, এমনিতে বউ রেগে আছে, তার উপর এখন এই পাসওয়ার্ড বললে দেখা যাবে তাকেই রাগে হাওয়া করে দিবে। কি হলো, পাসওয়ার্ড বলুন। দাও, আমার কাছে দাও, আমি খুলে দিচ্ছি। কেন? আমি কি অশিক্ষিত? আপনি বলুন, আমি খুলতে পারবো। আরাফ বুঝলো তার সময় খারাপ, এই মেয়ের সঙ্গে এখন পেরে উঠবে না। আরাফ শান্ত ভঙ্গিতে বসা থেকে উঠে দাঁড়ালো, ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগুলো। কি হলো, পাসওয়ার্ড বলে যান। বলছি তো, একটু সময় দাও। আরাফ এক পা ওয়াশরুমের ভেতরে দিয়ে তাকালো সানায়ার দিকে। সানায়া তার দিকে তাকিয়ে আছে। ঝগড়ুটে বউ। বলেই ঠাস করে দরজা আটকে দিল। ভেতর থেকে বলল, বাংলায় টাইপ করবে, ইংরেজিতে না। সানায়া চোখ বড় বড় করে ওয়াশরুমের দরজার দিকেই তাকিয়ে আছে। এই লোকের কি মাথায় সমস্যা? অদ্ভুত শব্দ দিয়ে কেউ ফোনের পাসওয়ার্ড রাখে? সানায়া চটজলদি হাতের ফোনের কল লিস্ট বের করলো। কয়েকটা নাম্বার পর চোখ আটকে গেল একটা নাম্বারে। একটা নামে মস্তক কিছু সময়ের জন্য আটকে গেল। সানায়া মেজাজ নিয়ে বলল, বের হন আজকে আপনি। ঝগড়া কাকে বলে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিব। আমি কি পাগল? নিজের ভালো আমি বুঝি, এই মুহূর্তে কোনোভাবেই আমি বের হব না। বিগত আধা ঘন্টা ধরে সানায়া সমান তালে পায়চারি করে চলেছে। হাতে শাড়ির আঁচল মুঠোয় পুরে বিড়বিড় করছে। ঘরে বউ, অফিসে এক্স গার্লফ্রেন্ড, আমার সাথে ইয়ার্কি করা হচ্ছে। আজকে শুধু একবার বের হোক, ইয়ার্কি ছুটিয়ে দিব আমি। সানায়া অধৈর্য হয়ে এগিয়ে গেল ওয়াশরুমের দরজার দিকে, হাত দিয়ে চপাট চপাট কয়েক ঘা দিল। শুনছেন? বের হন আজকে আপনি। আপনার সঙ্গে শেষ বোঝাপড়া করব আমি। ভেতর থেকে আরাফের কোনো সাড়া শব্দ না পেয়ে সানায়া শাড়ির আঁচল কোমরে গুজে বলল, বের হন বলছি, 2 মিনিটের মধ্যে বের হবেন। আর যদি বের না হন, কোনো দিন বের তো আপনাকে হতেই হবে, মনে রাখবেন।
গোটা একটা সপ্তাহ আপনাকে মূলার তরকারি খাওয়াবো। বের হন বলছি। আরাফ দরজা ছিটকে নিয়ে ভেতর থেকে খুলতেই হুমড়ি খেয়ে পড়ল সানায়া। কি সমস্যা? এইভাবে চেঁচাচ্ছ কেন?